সাঙ্গপাঙ্গরা এবং পাশের পুকুর, সেই পুকুর বুঝিয়ে নাকি আবাসন তৈরি করা হয়েছিল, এরকমই অভিযোগ জয়ন্ত তার অনুগামীদের বিরুদ্ধে। যিনি অভিযোগ করছেন তিনি এখনো সাহস পাচ্ছেন না ক্যামেরার সামনে মুখ দেখাতে, কিন্তু অভিযোগ করছেন। কি অভিযোগ শুনুন। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোটিং করে দিয়েছে। তো ওই জন্যে বলা যে যেখানে যেই এলাকায় যত এদের এতই দপ্তর, যেই এলাকায় যতই জমি থাকছে, জমি বলুন বেআইনি যা বলুন সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিং এর দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে করে। খুলতে পারছে না, না কেউ খুলতে পারছে না, আমারই মতো সবার অবস্থা। আতঙ্ক তো অবশ্যই আছে। আমি এই বাইক দিচ্ছি, পরে যদি আমার কিছু হয় সেই আতঙ্ক তো আমার সবসময় লেগে থাকবে না। মানে কতটা আতঙ্কের পরিবেশ তৈরি করে থাকতে পারে জয়ন্ত এবং তার সাঙ্গপাঙ্গরা, যে জয়ন্ত পুলিশের জালে, তার সাঙ্গপাঙ্গরাও একে একে অ্যারেস্ট হচ্ছে, কিন্তু তাও এখনো সেই ভয়ের পরিবেশ কাটছে না। সুবীর রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি। সুবীর, এই যে নতুন কীর্তি, আবাসনের জমি, কারখানার জমি দখল করে আবাসন, পুকুর বুঝিয়ে আবাসন, কোথাকার, কতটা জায়গা নিয়ে, কবে তৈরি করা হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, কামারহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ড, সেই নওদাপাড়া এলাকা, সেই এলাকাতে একটি আবাসন তৈরি হয়েছে এবং আবাসন তৈরির এখনো কাজ চলছে। এবং সেই জায়গা থেকে আমরা যখন খবর পাই তখন আমরা ঘটনাস্থলে যাই এবং আমাদের কাছে যেটা খবর আছে ওই এলাকাতে বাতাসা কারখানা ছিল, সেই বাতাসা কারখানার জমি জবরদখল অভিযোগ করে জয়ন্ত সিং এবং তার অনুগামীদের বিরুদ্ধে। এবং জয়ন্ত সিং ভয় দেখিয়ে সেই জমি প্রথমে জবরদখল করে এবং সেই জায়গা থেকে বাতাসা কারখানার যারা মালিক পক্ষ রয়েছেন তাদেরকে কিন্তু একদম কম পরিমাণে টাকা দিয়ে সেই জমি কিনে নেয় পরবর্তী সময় এবং সেটা প্রমোটারের হাতে হস্তান্তর করা হয় এবং সেই জায়গা থেকে কিন্তু সেই আবাসন তৈরি করা হয় সেই জায়গাতে। এবং তার আবাসনের পেছনে একটি বিশালাকার পুকুর রয়েছে, সেই পুকুরের ধার পার কিন্তু ভরাট করে সেখানে কিন্তু আবাসন তৈরি হচ্ছে, এমনটাই আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এবং এই গোটা ঘটনায় কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করতে চাইলেও করতে পারছেন না, কারণ তাদের মধ্যে কারণ এখনো ভয় রয়ে গিয়েছে। কারণ জয়ন্ত তো আগেও ছাড়া পেয়েছিল, আগেও তাকে পুলিশ ধরেছিল কিন্তু ছাড়া পেয়ে গিয়েছিল। জয়ন্ত যদি আবার ছাড়া পেয়ে যায় তাহলে কি হবে, ভয় তো রয়েছে। আর তাই একের পর এক কীর্তি ফাঁস করছেন স্থানীয়রা, তারা মেনে নিতে পারছেন না। আর কতদিন তারা সহ্য করবেন, কিন্তু তবুও ভয় রয়ে গিয়েছে। যেমন ভয়ে ভয়ে বাইট দিচ্ছেন অনেকে। কি বলছেন, আরে একটা আস্ত টোটো স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলেন, টাকা দিয়ে আস্ত একটা টোটো স্ট্যান্ড তৈরি করে নিয়েছিল জয়ন্ত আর রাহুল গুপ্তা। রিক্সা চালকদের হুমকি দেওয়া হতো, অত্যাচার করা হতো, সব রুটে যেতে পুরনো রিক্সা স্ট্যান্ডের চালকদের বাধা দেওয়া হতো। আরিয়াদহের দোলপিড়ি মোড়ে টোটো স্ট্যান্ড, যে টোটো স্ট্যান্ডের সভাপতি জয়ন্তর সাগরেদ রাহুল গুপ্তা। এবং সেই টোটো স্ট্যান্ড কিভাবে তৈরি হয়, টাকা নিয়ে, চাঁদার নামে রোজ তোলা আদায় করে, বলছেন ওরা। শুনুন। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার মানে জয়ন্তের ডান হাত, ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকম ভাবে টাকা তোলা, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা দীর্ঘদিনের রেস্টুরেন্ট এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে অটো স্ট্যান্ড তৈরি করেছে জয়ন্ত সিং তালতলা মাঠ ক্লাবের, ওনারাই করেছেন। এখন ওরা দুদিন এসে আমাদের এখানকে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নেবো, মারধর করবো, এই সমস্ত বলে আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে আমাদেরকে। টোটোর জন্য আমাদের গাড়ি চালাতে পারছি না। জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এরা জোর করে এখানে টোটো স্ট্যান্ডটা করিয়ে দিয়েছে। আমরা যার জন্য কোথাও ভাড়া যেতে পারছি না। আমরা ধরুন রথতলায় যাবো, রথতলায় যেতে গেলে রাস্তা যদি প্যাসেঞ্জার তুলি আমাদের চাবি কেড়ে নিচ্ছে এই টোটোওয়ালারা, বলছে তোমাদের পারমিশন নেওয়া হয়েছে। এখানে তো পারমিশনের কোনো ব্যাপার নেই, আমাদের রিস্ক। ওগুলো ওদের জোরেই করছে, জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এদের জন্য করছে। আমরা প্যাসেঞ্জার তুললেই আমাদের চাবি কেড়ে নিচ্ছে, বলে ক্লাবে নিয়ে গিয়ে মারবো, ওই তালতলা ক্লাবের জোরে জয়ন্ত সিং। সুবীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুবীর, একে তো জয়ন্ত সিং, তার উপর যে রাহুল গুপ্তা, সেই রাহুল গুপ্তা নাকি একসময় কামারহাটি পুরসভার কর্মী ছিলেন, তাই কি তাদের দাপটে সবাই চুপ করে থাকতো? দেখো, কামারহাটি পৌরসভার কর্মী ছিলেন এবং সেই অপরাধমূলক কাজের জন্য কিন্তু তাকে কামারহাটি পৌরসভা থেকে শাসন করা হয়, এমনটাই আমাদের জানিয়েছে কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা। এবং এই যে নতুন আরেক কীর্তি, সেটা হচ্ছে যে আরিয়াদহ দোলপিড়ি মোড়, সেই দোলপিড়ি মোড় এলাকা থেকে দীর্ঘ বহু বছর ধরে রিক্সা স্ট্যান্ড রয়েছে,
সেই রিক্সা স্ট্যান্ডের উল্টো দিকে কিন্তু টোটো স্ট্যান্ড তৈরি করে এবং সেই রুট তৈরি করে ফেলে জয়ন্ত সিং এবং তার ঘনিষ্ঠ সাগরের রাহুল গুপ্তা। এবং সেখানে সেই টোটো স্ট্যান্ডে যদি টোটো কেউ রুটে ঢোকায় তাহলে তাদের কাছে মোটা টাকা তারা দাবি করতো এবং টাকা নিত, এমনটাই কিন্তু অভিযোগ। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, প্রতিদিন এই টোটো স্ট্যান্ডের সভাপতি ছিল রাহুল গুপ্তা। প্রতিদিন প্রতি টোটো থেকে 10 থেকে 20 টাকা করে কিন্তু চাঁদার নামে তোলা আদায় করত রাহুল গুপ্তা, এমনটাই অভিযোগ। এবং রিক্সা চালক তারা অভিযোগ করছেন যে টোটো এই রুট চালু করার পরে, টোটো স্ট্যান্ড চালু করার পরে কিন্তু যেহেতু জয়ন্ত ও রাহুল গুপ্তাদের মাথায় হাত ছিল টোটো চালকদের, সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে রুটে কিন্তু রিক্সা চালক তারা ঢুকতে পারছেন। তাদের কিন্তু যখন রুটে ঢোকা হতো তখন কিন্তু টোটো চালকরা এই জয়ন্ত আর রাহুল গুপ্তার দাপটে তারা কিন্তু তাদের উপর অত্যাচার করতো, হুমকি দিত যে কেন এই রুটে তোমরা ঢুকেছো। এই নিয়ে কিন্তু রিক্সা চালকরা আতঙ্কে ছিল এবং তারা গরিব মানুষ এবং সেই জায়গা থেকে তাদের একটু রুট সীমিত করে দিয়েছিল টোটো চালকরা, এমনটাই অভিযোগ করছে রিক্সা চালকরা। এবং সুবীর পুরোটা একটা স্বশাসিত একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছিল জয়ন্ত এবং তার সাগরেদরা, যে টোটো স্ট্যান্ড নিজেরাই সিদ্ধান্ত নেবেন কত করে তোলা হবে, নিজেরাই সিদ্ধান্ত নেবে কোন টোটো কোন দিকে যাবে। কতদিন ধরে চলছিল এই ব্যবসা? দেখো, এই ব্যবসা আমি যেটা বললাম যে রিক্সা স্ট্যান্ড যেটা রয়েছে সেটা কিন্তু বহু পুরনো, কিন্তু টোটো স্ট্যান্ড যেটা চালু হয়েছিল সেটা কিন্তু গত 3 থেকে 4 বছর হয়েছে এই টোটো স্ট্যান্ডটা তৈরি হয়েছে এই এলাকাতে। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি অতনুদা, যে গতকাল কামারহাটি পৌরসভাতেই আরিয়াদহ কাণ্ড নিয়ে অর্থাৎ 4 বছর ধরে সুবীর এই ঘটনা ঘটে যাচ্ছে, অথচ ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। তুমি রাহুল গুপ্তার কথা বলছিলে, এই রাহুল গুপ্তার একটু ডিটেলে জানতে চাইবো, এখনো পর্যন্ত রাহুল গুপ্তা কোথায় রয়েছে আর কি খোঁজ পাচ্ছি? রাহুল গুপ্তার আদি বাড়ি অর্থাৎ দেশের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ, এবং সেখানে থেকে এতদিন কেটে যাওয়ার পরেও এখনো কিন্তু রাহুল গুপ্তা অধরা। তার বিয়ের রিসেপশন পার্টি হলো, সেই জায়গা থেকে মানুষজন আসছেন, তারা চলেও গেলেন, কিন্তু তারপরেও কিন্তু রাহুল গুপ্তা সেখানে আসেননি বলে জানা যাচ্ছে। রাহুল গুপ্তাকে কিন্তু এখনো পর্যন্ত বেলঘরিয়া থানার পুলিশ বলো বা ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দপ্তর আধিকারিক বলো, কেউ কিন্তু তার কিন্তু নাগাল পাচ্ছেন না। রাহুল গুপ্তা কোথায় চলে গেল? রাহুল গুপ্তাকে এতদিন ধরে কেন পুলিশ তার গ্রেফতার করতে পারছে না? শুধু রাহুল গুপ্তা নয়, রাহুল গুপ্তার সঙ্গে যে অপরাধী দুষ্কৃতী রয়েছে জয়ন্ত সিং সাগরের যারা ঘনিষ্ঠ সুমিত যাদব এবং প্রমোটারের বাড়িতে যে ছিল, পাশাপাশি তন্ময় ধর যে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল, এরা কিন্তু এখনো বেপাত্তা, এদেরকে এখনো পুলিশ ধরতে পারছে না। পুলিশ কেন এত সময় লাগাচ্ছে, কেন এত দিন লেগে যাচ্ছে ধরার জন্য? এটা নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে। আপডেট নেব সুবীরের থেকেই, পরবর্তীতে আপডেট নেব। এখনো রাহুল গুপ্তা অধরা, কিন্তু তারই মাঝে একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে জয়ন্ত রাহুলের। কোথাও আবাসন, বেআইনিভাবে তৈরি করা আবাসন জবরদখল করে কারখানার জমি এবং কারখানার পাশের পুকুর জবরদখল করে নিয়ে আবাসন তৈরির অভিযোগ। আবার কোথাও নিজস্ব একটা টোটো স্ট্যান্ড, আরিয়াদহের দোলপিড়ি মোড়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় টোটো স্ট্যান্ড বানিয়ে সেই টোটোওয়ালাদের থেকে তোলা এবং ঠিক করে দেওয়া কে কোন রুটে যাবে, এই সব কিছু এই জয়ন্ত সিং এর, যার সঙ্গে রাহুল গুপ্তা অর্থাৎ কামারহাটি পুরসভার কর্মী ছিলেন একসময় যে রাহুল গুপ্তা এখনো অধরা, তাদের বিরুদ্ধেই অভিযোগ। কুলতলির কুখ্যাত দুষ্কৃতী সাদ্দামের ঘরে গিয়ে একটা সুড়ঙ্গের খোঁজ মিলল। কোথায় সুড়ঙ্গ? না খাটের তলায়। আর ওই সুড়ঙ্গের শেষ কোথায়? খালে। আর সেই খালে মিশেছে ঠাকুরান নদীতে। এই সাদ্দামকে ধরতে গিয়েই আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে চালানো হয় গুলি। পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নেয় তার পরিবার। সাদ্দাম সর্দার, প্রতারণা চক্রের মাথা, কুখ্যাত দুষ্কৃতী। সোমবার তাকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। পরে সেই সাদ্দামের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ, খাটের নিচে গোপন সুড়ঙ্গ। সাদ্দাম সর্দারের বাড়ির ভেতরের যে খাট, সেই খাটের নিচে গুপ্ত সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়েই সরাসরি সে পাশের যে খাল রয়েছে সেই খাল দিয়ে সে বেরিয়ে যেতে পারত। এবং পুলিশ যেটা মনে করছেন, বিভিন্ন সময় পুলিশ যখন তার বাড়িতে রেড করতে আসতেন সেই সময় এই সুড়ঙ্গ ব্যবহার করতেন। এই যে সুড়ঙ্গর বাইরের আউটলেট করা রয়েছে, এই সুড়ঙ্গ দিয়ে সে সরাসরি
পাশের যে খাল রয়েছে সেই খাল পার হয়ে যে মাঠ রয়েছে সেই জলা জমি দিয়ে বিভিন্ন এলাকায় পালাতেন। লম্বায় 40 থেকে 42 ফুট, চওড়ায় 5 ফুট। হামাগুড়ি দিয়ে যেতে হবে। সাদ্দামের ঘরে খাটের নিচ থেকে সুড়ঙ্গ গিয়ে মিশেছে বাড়ির পাশের কাঁকড়ার খালে। এই খাল 1 কিলোমিটার দূরে গিয়ে মিশেছে ঠাকুরান নদীতে। স্থানীয়দের দাবি, বাড়ির পাশে খালে অনেক সময় ছোট ডিঙি নৌকো দাঁড়িয়ে থাকতে দেখা যেত। পুলিশের সন্দেহ, ডিঙিতে চেপে যাতে পালানো যায় তাই এরকম ব্যবস্থা করে রেখেছিল সাদ্দাম। পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে এই যে আউটলেট অর্থাৎ এই সুড়ঙ্গের যে আউটলেট সেই আউটলেটের পাশে একটি সবসময় নৌকা থাকতো, অর্থাৎ ডিঙি নৌকাও উপস্থিত থাকতো। নদী পার এই যে খাল রয়েছে সেই খাল পার করে তারা জলাজমি দিয়ে বিভিন্ন এলাকায় পালাতে সক্ষম হতেন। এই সুড়ঙ্গের পিছনে আরো কোন রহস্য রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, কুলতলি। ইসলামপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ইসলামপুরের গোবিন্দপুরে। গতকাল রাতে ঘটনা ঘটে। ঠিক কি হয়েছিল জানবো। চঞ্চল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। চঞ্চল, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর থানার গোবিন্দপুর এলাকায় গভীর রাতে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল পঞ্চায়েত সদস্য, যার নাম হচ্ছে লাকি পারভেন, তার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে কিছু দুষ্কৃতীদের এবং তার বাড়ির যে ছাদ এবং দেওয়ালে বোমাবাজির চিহ্নিত রয়েছে এবং অভিযোগ রয়েছে যে কেউ বা কারা দুষ্কৃতীরা কি কারণে তার বাড়িতে বোমাবাজি করলো তার পরিবারের সদস্যরা তারা বুঝে উঠতে পারছে না। তবে খবর থেকে ঘটনাস্থলে রাতে ইসলামপুর থানার পুলিশ গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে গোটা ঘটনা নিয়ে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছে। ধন্যবাদ। কাঠের সেতু ভেঙে যাওয়ায় ঝুঁকির পারাপার। ভাঙা সেতুর পাশে জলের পাইপ লাইন, ওই দেখুন সেই পাইপ দিয়ে কোনো মতে যাওয়া আসা করতে হচ্ছে। দেখুন কিভাবে যাওয়া আসা করতে হচ্ছে। এ ছবি এগরা 2 নম্বর ব্লকের বাগদা ক্যানেলের। সেতু ভেঙে যায়, নতুন সেতু আর করা হয়নি কিন্তু পারাপার তো করতে হবে, তাই এইভাবে পারাপার। ওই দেখুন ওই জলের পাইপ, ওই পাইপ ধরেই কোনো মতে পাইপ বেয়ে বেয়ে আসা একরকম। প্রতিদিন এইভাবে ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। পড়ুয়া দেখুন, স্কুল পড়ুয়া, তারাও এইভাবে পার হচ্ছে। স্বাভাবিকভাবেই বিক্ষোভ তো হবেই, কারণ হামেশাই দুর্ঘটনা ঘটছে। কাঠের পুল না হওয়ার জন্য আমরা রাস্তা অবরোধ করছি, দাবি মানতে হবে। আমরা কাঠের পুলের সেনশনের জন্য রাস্তা অবরোধ করছি, আমাদের দাবি মানতে হবে। এই জন্য পুলটা সুরাহা ব্যবস্থার জন্য আমরা অনেকবার আবেদন জানিয়েছি, তা সত্ত্বেও আমরা কোনো সুব্যবস্থা পাইনি। এই জন্য যাতে এই পুলটা তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়, এই জন্য আবেদন জানাচ্ছি। প্রতিনিধি পঙ্কজ আমার সঙ্গে রয়েছেন। পঙ্কজ, প্রথমত জানতে চাইবো সেতু ভেঙেছে কতদিন হলো, কতদিন এইভাবে ঝুঁকির যাতায়াত? দ্বিতীয়ত জানতে চাইবো কতজন মানুষকে এইভাবে পারাপার করতে হচ্ছে? দেখো, জানিয়ে রাখি সেতু ভাঙা রয়েছে প্রায় 2.5 বছর ধরে, ভগ্ন অবস্থায় রয়েছে, যেটা গ্রামবাসীদের দাবি। সেক্ষেত্রে যে প্রশাসনকে বারবার জানিয়েছেন, যেখানে সাংসদ যেখানে বিদায়ী সাংসদ ছিলেন তৃণমূলের সাংসদ শিশির অধিকারী, তাকেও জানিয়েছেন, অভিযোগ দায়ের করেছেন, সেক্ষেত্রেও কোনো হেলদোল নেই। স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসনকেও জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা প্রায় 5,000 গ্রামবাসীরা রয়েছে এই যে ক্যানেলটা রয়েছে ক্যানেলের ওই পার থেকে এপারে আসতে হলে কিন্তু স্কুল, কলেজ, বাজার সমস্ত জায়গায় কিন্তু ক্যানেলের যে সাঁকো রয়েছে সাঁকো পারাপার করে যেতে হয়। সেক্ষেত্রে যদি না হয় তা কিন্তু 5 কিলোমিটার ঘুরে যেতে হয় তাদেরকে। সেক্ষেত্রে যে বিশাল অসুবিধায় রয়েছে এই 4-5টি গ্রাম, যেখানে যে এগরা 2 নম্বর ব্লকের বাছুয়ারি গ্রাম পঞ্চায়েতের তুরবিশাচক এবং বামুনবাড় এবং কিছু কিছু গ্রাম, 3-4টা গ্রাম রয়েছে, সেই গ্রামের বাসিন্দাদের কিন্তু এই ক্যানেলের যে সাঁকো রয়েছে সাঁকোর উপরে যেতে হয়, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে তার সাইডে অল্টারনেটিভ, যেখানে বিপরীত, যেখানে জলের লোহার পাইপের লাইন রয়েছে তার উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা প্রশাসনকে জানিয়ে যখন কোনো সুরা হয়নি তখন সাঁকোর কাছে রাস্তায় তারা বিক্ষোভ দেখা এবং পদবরোধ করে এই গ্রামের বাসিন্দারা। তাদের দাবি পঙ্কজ, একবার শোনা যাক পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত কি বলছে। আমরা পঞ্চায়েত ইলেকশনের পরে ইরিগেশন অফিসে গেছি, ইরিগেশনে কাগজ জমা দিয়েছি, বিডিও এসডিও সবার কাছে কাগজ জমা দিয়েছি, কিন্তু কোনো সুরাহ পাইনি আজ পর্যন্ত। আবার ইতিমধ্যে আমরা বিডিও গেছি, বিডিও একটা দরখাস্ত দিয়ে এসেছি যাতে পুলটা হয়, কেননা 2-4 জন পড়ে অসুস্থ হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা এবং হসপিটালে যাওয়ার জন্য রুগীরা। আমাদের রাস্তা বলতেই নেই, এই ব্রিজটা সম্বল আমাদের, যাতে দ্রুত গতিবেগে হয় তার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। পঙ্কজ, কারো হাতে কিছু নেই, কতদিন এইভাবে পার হতে হবে? জানিয়েছে কোনো সুরা হয়নি, তাই কিন্তু বিক্ষোভ এবং পদবরোধ করে তারা আশ্বাস না পেলেও তারা কিন্তু এইরকমই ভাবে ঝুঁকিপূর্ণ রাস্তা, যেখানে ঝুঁকিপূর্ণ লোহার পাইপের লাইন দিয়ে তারা যাতায়াত করে এবং অল্টারনেটিভ যেখানে যে পাইপের যে লাইনের উপরে যাতায়াতে কিন্তু অনেকেই তাদের বাড়ির গ্রামের মানুষ 2-1 তারা নাকি হাত পা ভেঙে কিন্তু পঙ্গু হয়ে রয়েছে, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। সেক্ষেত্রে প্রশাসনের হেলদোল নেই বলে এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন, যেখানে প্রশাসন দ্রুততার সঙ্গে এই কাঠের সেতুটি তারা যেন মেরামত পুনরায় যেন নির্মিত করে, এইভাবে তারা দাবি জানাচ্ছেন। ধন্যবাদ। ইন্টালিতে 40 কাঠা জমি, আর এই 40 কাঠা জমি পরিত্যক্ত, আর এই পরিত্যক্ত জমি দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। 40 কাঠা জমি দখলের চেষ্টা হচ্ছে, কারা করছে? স্থানীয়রা চাইছেন এই জমিতে মাঠ হোক, আর এ নিয়ে এই তৃণমূল বিধায়ক বনাম মেয়র পরিষদের দ্বন্দ্ব। জমিটা দখল করার জন্য চেষ্টা করছে আমাদের কাউন্সিলর ওই ওয়ার্ডের। যে পাবলিকের স্বার্থে এটা অতিক্রম করা হয়, কারো যদি গায়ে লেগে যায় তাহলে আমি আর কি করবো। এন্টালির কনভেন্ট লেনের মতিঝিল, সামনেই সিআইটি রোড, কিছুটা গেলে শিয়ালদা, এরকম একটি জায়গায় প্রায় 40 কাঠা জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ এই জমি দখলের চেষ্টা হচ্ছে, এতে নজর পড়েছে প্রমোটারদের। এই জমি নিয়ে এবার এন্টালির তৃণমূল বিধায়ক বনাম কলকাতা পুরসভার মেয়র পরিষদ, যিনি স্থানীয় তৃণমূল কাউন্সিলর। স্থানীয়দের দাবি এন্টালিতে এই 40 কাঠা জমিতে অনেক দিন আগে মাঠ ছিল, পরে ধীরে ধীরে তা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়। এলাকাবাসী দাবি করেন এই আবর্জনা সরিয়ে আবার মাঠ ফিরিয়ে দিতে হবে। এই দাবি মেনে ময়লা সরানোর কাজ শুরু করে পুরসভা। অভিযোগ, আবর্জনা সরানো শুরু হতেই নজর পড়ে জমি হাঙরদের। তারা চাইছে এই জমি দখল করে প্রমোটিং করতে। এই অভিযোগে সরব হন স্থানীয়রা, তৈরি করেন মাঠ বাঁচাও কমিটি। তাদের পাশে দাঁড়ান স্থানীয় 56 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বস্তি এবং পরিবেশ বিভাগের মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। মাঠ ফিরে পাওয়ার দাবিতে গণস্বাক্ষর অভিযানও শুরু করেন স্থানীয়রা। রাতে মাপাজোপা হচ্ছে, দখলদারি হয়ে যাচ্ছে, এটা না হোক, আমরা চাই না। আমরা চাই সুস্থ সবটা ভালো মাঠ হোক, যেখানে আমাদের ঘরের বাচ্চারা এসে খেলতে পারবে, বয়স্করা এখানে এসে বসতে পারবে, খোলা আকাশের নিচে বসে ভালো একটা নিঃশ্বাস নিতে পারবে। কিছু রাজনীতি দল আর কিছু গুন্ডা বাহিনী নিয়ে আর পুলিশ প্রশাসন নিয়ে আমাদের উপরে চমকাচ্ছে, ধমকাচ্ছে কি না এটা পারমিটিং হবে, বেআইনি পারমিটিং করবে। এটা আমরা চাইছি না। আমাদের পুরো পাড়ার লোকগুলো একই মত, এটা মাঠ চাই। এই জমি ঘিরে তুঙ্গে চাপানুতর। এন্টালির তৃণমূল বিধায়কের নিশানায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পরিষদ। আমি তো কারো নাম ধরে কিছু বলিনি, জনগণ কি বলছে সেটা জানো। পাবলিক বলবে যে আমি দখল করতে গেছি নাকি আমি লোক জনস্বার্থে ওটা করতে বলছি। কারো যদি গায়ে লাগে তাদের ব্যাপার হবে। আমি তো কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। যে পাবলিকের স্বার্থে এটা অতিক্রম করা হয়, কারো যদি গায়ে লেগে যায় তাহলে আমি আর কি করবো। এইটা কোনো লাভ হবে না। রেকর্ড যা থাকবে সেই অনুযায়ী হবে। অসাধু ব্যবসা অনেকে চাইবে, কিন্তু সরকার তার রেকর্ড অনুযায়ী, তার জমির রেকর্ড অনুযায়ী সে ব্যবস্থা নেবে। হুমকি দিলে পুলিশ অ্যারেস্ট করবে। হুমকি এখনকার দিনে আর এসব চলে না। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা।
রাস্তার মাঝে বড় বড় গর্ত, আর সেখানে বর্ষার জল জমে চরম ভোগান্তি। গড়িয়ার বেহাল বোড়াল মেন রোড। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলার, তারপরেই তৎপরতা শুরু রাস্তা সারানোর কাজ। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ড, গড়িয়ার কাছে বোড়াল মেন রোড। এই রাস্তায় যেখানে সেখানে গর্ত, বর্ষায় সেখানে জল জমে। এই রাস্তায় যাতায়াত করা মানেই যন্ত্রণার এক শেষ। গত শুক্রবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। শনিবার রাতে বোড়াল মেন রোড যান পূর্ত দপ্তরের আধিকারিকরা। পরদিন থেকেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। ভাঙাচোরা রাস্তায় শুরু হয় প্যাচওয়ার্ক, ফেলা হয় ইট, তারপর রোলার নামিয়ে রাস্তা সমান করা হয়। মারাত্মকভাবে খারাপ ছিল, অনেক গাড়ি ক্ষতি হয়েছে। তো খবর দেখানোর পরে কাজটা তুরন্ত হয়েছে এবং চ্যানেলকেও ধন্যবাদ জানাই, দেখানোর পরেই কাজটা হয়েছে। সবাইকে আমরা ধন্যবাদ জানাই, পিডব্লিউকেও ধন্যবাদ জানাই। প্রথমে নিউজ 18কে ধন্যবাদ জানাবো, দীর্ঘদিনের সমস্যা এটা। আমরা চাইছি পিডব্লিউ আরো তৎপর হোক এরকম ক্ষেত্রে, দেখাতে হবে, এটা আমাদের তাদের দায়িত্ব, কাজ করতে হবে কাজ। নিউজ 18 বাংলায় দেখানো মাত্রই যে এই স্টেপটা নেওয়া হয়েছে তড়িঘড়ি, নিউজ 18 বাংলাকেও আমি ধন্যবাদ জানালাম। এইটা দেখুন, এটা আগেই হওয়ার কথা ছিল, কারণ এই কাজটার জন্য প্রতিটা মানুষের, প্রতিটা জনসাধারণের প্রচন্ড প্রবলেম ফেস করতে হয়েছিল, ইভেন আমারও প্রবলেম ফেস করতে হয়েছে। বোড়াল মেন রোড, কাছেই কবি নজরুল মেট্রো স্টেশন। প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করেন। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, খানাখন্দে ভরা। বৃষ্টি হলে দুর্ভোগ আরো বাড়ে, রাস্তায় জল জমে। স্থানীয়দের অভিযোগ, এর জেরে দুর্ঘটনাও হচ্ছে। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই রাস্তা সংস্কারের কাজ শুরু করে পূর্ত দপ্তর। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।